আপনি যদি বলেন আমি আর একটু উলঙ্গ আলোচনা করতে চাই, করব? আপনি যদি আমাকে বলেন। উলঙ্গ আলোচনা, হ্যাঁ মানে আর একটু খোলামেলা। না না ভাই, ও উলঙ্গ আলোচনা, মৌসুমী আহমেদের সঙ্গে উলঙ্গ আলোচনা করতে চাই। হ্যাঁ আচ্ছা শোনা, বলো, করি তোমার সঙ্গে আলোচনা। না আমি কনভারসেশন। আমি শাড়িটা ভাঁজ করে খুলে এরকম করে দিছি গায়ের উপরে, কি মনে করে আমি জানি না, মানির মান বোধহয় আল্লাহ রাখে, এই জন্যই এরকম করে দিছি। সাথে সাথে ওই ছেলেটা ঢুকছে, আরেকটা ছেলে ঢুকে যায়, লাইটের ছেলে ঢুকছে। আমি চিৎকার করছি, আপু সরি সরি সরি, আমি জানতাম না। তখন আমি চিৎকার দিচ্ছি, দিস ইজ মাই বডি, এটা তো আমার ইচ্ছা, তুমি তো জোর করে আমাকে, আমার বডি তুমি দেখতে পারবা না, রাইট? শি ওয়ান্টেড টু স্লিপ উইথ হিম, টাকা নিয়ে শুইতে চাইছে, তো রাজি হয়েছে। তারপরেও আপনি উকিল সাহেব আমাকে বলেন, রাজি হওয়ার পরেও ও আনকমফোর্টেবল ফিল করে নাই, শি সেড নো। নাও ইউ টেল মি বাই ল। খুবই নোংরা ভাষায় উনি আমাকে বলছে, মানে নোংরা ভাষায় বলতে, আই ফেল্ট সো আগলি, মানে আমার না বমি চলে আসছে ওনার কথা শুনে। উনি যেভাবে বলছে যে একটু টাইট ফিট কাপড় পরে নে, এরকম করে হাইসা এরকম, সি লুক সি সি সি, গন্ধ বেরোয়েছে কথাটা দেখে। হ্যাঁ মানে আমার বলতেও আমার ঘেন্না লাগতেছিল যে কথাটা আমার মুখ দিয়ে এখন বের করতে হবে। মানে দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বাংলা টেলিগ্রাফের স্পেশাল আয়োজনে। আমার সাথে আজকে কে আছে দেখতেই পাচ্ছেন, আমার সাথে আছেন মৌসুমী হামিদ। তিনি আজকে একটা উড়াধুরা মুডে আছেন, দেখতেই পাচ্ছেন তার বসার স্টাইল। এবং না আমি আজকে ইন্টারভিউ দিতে এসছি কাকে, এটা তো আমাকে মানে হ্যাঁ বুঝতে হবে যে আমি আজকে কাকে ইন্টারভিউ দিতে এসছি। সো আজকে সেই মুডে আসছি, যে অ্যাটাক করলে আমাকে আমি এরকম কি বলবো প্রোটেক্ট করবো আর কি, এজন্য আমি উড়াধুরা মুডে আছি। এবং আমি আজকে খুব ভয়ে আছি ভাই, ভুল ত্রুটি হলে ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন। সমৃদ্ধি প্রথমবারের মতো ভয় আছে বলতেছে। আমি যখন আসছিলাম তখন আমিও ভয় ছিলাম, পরে দেখি আসলে ভয় থাকার কোনো কারণই নাই। একদম একদম such a sweetheart and I just love her. So sweet. আমি আর ওরকম প্রফেশনাল ইন্ট্রো দিলাম না, বিকজ আজকে খুব ক্যাজুয়াল আড্ডা হবে এবং সেই সাথে সাথে অনেক বেশি কথাবার্তা হবে। তবে একটু আমাকে বাঁচান ক্যামেরার উপরে মানুষরা, ঠিক আছে? এনিওয়েজ কেমন আছেন বলেন? আমি বেশ ভালো আছি, ফ্যান্টাস্টিক। আচ্ছা, সবকিছু ঠিকঠাক আছে, ভালো আছে, সুস্থ আছি, ফ্যামিলির সবাই সুস্থ আছে। সো দিস ইজ ব্লেসিং। ওয়াও। আচ্ছা, পরিচালক সুমন আনোয়ার আপনার কততম প্রেম? খুঁজে পাও নাই না, প্রেম হইছে কি হয় নাই? আমি তো জানি আপনার অনেকগুলো প্রেম ছিল, তার মধ্যে সুমন আনোয়ার কততম ছিল সেটাই তো জানতে চাচ্ছি। সুমন ছিল সেকেন্ড ওয়ান, কিন্তু ভাইয়া ঢুকতে দেবে? হ্যাঁ দেবে, হি ইজ ভেরি নাইস। ওটা আমার পাস্ট ইজ পাস্ট। কিন্তু আপনি সাংবাদিককে নিষেধ করেছেন কেন যে আপনার সাথে প্রেম নাই? লোকটাকে বন্ধু বানিয়ে দিয়েছিলেন কেন? এখন কেন স্বীকার করছেন? ওই লোকটা তো ঠিকই বলেছিল আপনার সাথে প্রেম ছিল, এখন কেন এসে স্বীকার করছেন? তখন ঝগড়া হয়েছিল বা কিছু একটা হয়েছিল, যে কারণে কথা বলছিলাম যে ফ্রেন্ড। হ্যাঁ খুব কমফোর্টেবল না, আমি একটু টেকনিক্যালি অ্যানসার করছিলাম। একজন পরিচালকের সাথে প্রেম করলে বা বিয়ে করলে আসলে সংসার জীবনে কি কি সুবিধা, কি কি অসুবিধা? এটা একটা নিউট্রাল কোশ্চেন, রাইট? আমরা তো কন্ট্রোভার্সি থেকে বের হয়েছি। ভেরি নাইস, থ্যাংক ইউ সো মাচ। ইউ হ্যাভ এক্সপেরিয়েন্স। ও মাই হাজবেন্ড ইজ অলসো আ ডিরেক্টর এন্ড হি ইজ আ রাইটার অ্যাজ ওয়েল। আই হ্যাভ এক্সপেরিয়েন্স। প্রেমের ক্ষেত্রে এক্সপেরিয়েন্স ছিল, বিয়ের ক্ষেত্রে এক্সপেরিয়েন্স হয়েছে। তো ডিরেক্টরদের সাথে অসুবিধা বেশি, সুবিধা কম যদি তুমি এথিক্যাল হও বা তুমি টিপিক্যাল মেয়ে না হও। তো তুমি যদি টিপিক্যাল মেয়ে হও, যে গলা টিপে ধরছে জামাইয়ের, যে আর কেউ কাজ করতে পারবে না, তোর কাজের নায়িকা কেউ থাকতে পারবে না, তোর জীবনের নায়িকাও আমি, তোর কাজের নায়িকাও আমি, এরকম যদি হয়, তাইলে ধরো ওই ডিরেক্টরের খবর আছে, তাহলে ওই ডিরেক্টরের ক্যারিয়ার সংকটে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়। কিন্তু ধরো আমি কখনোই আসলে ওই প্রেশারটা, কখনোই, এটা আমার এথিক্সের বাইরে, সেটা শুধু আমার ব্যক্তিগত এথিক্স না, আমার প্রফেশনাল এথিক্সেরও বাইরে। আপনাকে দেখে আমার মনে হচ্ছে সামনাসামনি যে আপনি খুব মেকআপ কম করতে পছন্দ করেন। ইজ ইট ট্রু? ইয়েস। এবং আজকেও মনে হয় খুব বেশি মেকআপে, তার মানে নো মেকআপ লুক বেশি পছন্দ? জি, মানে কারণ ধরো মেকআপ করতে করতে স্কিনটা না খুব রাফ হয়ে যাবে কিছুদিন পরে। ওই রাফনেসটা যখন হবে, তখন ওই রাফনেসটা তুমি কন্ট্রোল করতে পারবে না, কারণ রেগুলার তোমাকে 3 থেকে 4 বার ধরো বিভিন্ন জায়গায় কাজ করতে হচ্ছে। ধরো তুমি একবার মেকআপ নিয়েই কিন্তু আমরা ওই মেকআপটা আর তুলছি না, ওই মেকআপের উপরেই কিন্তু বারবার রিটাচ করছি, সো টাচ আপ করছি। সো এটাতে যেটা হয় সেটা হচ্ছে তোমার স্কিন প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা আপু, অনেকে তো কসমেটিক সার্জারি করছে, অনেকে বোটক্স, তারপর ফিলার, কি কি যেন বলে, অনেক কিছু করছে। আপনিও তো একজন নায়িকা এবং খুব স্বনামধন্য নায়িকা, অভিনেত্রী, তো সেক্ষেত্রে
স্বনামধন্য আপনি কি সেটা মনে করেন না? স্বনামের চেয়ে তো অনাম বেশি শুনলাম, যে দর্শকরা এইটা বলে, দর্শকরা ওইটা বলে, আরো অনেক কিছু বলে, একটু পরে বলছি। আচ্ছা, এখন আপনি কেন করছেন না, মানে এই যে থোতাটাকে একটু উঁচু করে দিবেন, চোখা করে দিবেন, তারপর হচ্ছে গালটাকে এরকম করে দিবেন। I don't want to look like alien. I love my যেরকম আছে সেরকম ভাই, এবং ইভেন আই লাভ দিস অ্যাজ ওয়েল। মানে ধরো এটা হচ্ছে আমার, তারপরে এই যে চিন গুলো যে আমাদের থাকে, হ্যাঁ এটা জন্য বোটক্স করা লাগে না। ধরো ডাবল চিন, ধরো আমার যখন ধরো আমি যখন ট্রাই করি, ধরো আমার কোনো কাজের জন্য ধরো আমাকে ওয়েট কমাতে হবে 10 কেজি, তাড়াতাড়ি কমাতে হবে, হাতে খুব বেশি টাইম নেই, তখন আমি কি করি, তখন আমি বালিশ ছাড়া ঘুমাই একটানা। আর এমনিতে আমার অভ্যাস হয়ে গেছে এখন বালিশ ছাড়া ঘুমানো, কারণ বালিশ ছাড়া ঘুমালে তোমার চিন, ডাবল চিন, এটা কাজ হয় অনেক। সো টাস করে কার্বোহাইড্রেট অফ করে দিই, চলে যায়। মানে তুমি কিন্তু এটা তোমাকে একটা বাইরের একটা সিনথেটিক সাবস্টেন্স তুমি তোমার বডির মধ্যে পুশ করতেছো। আই ফাইন্ড ইট ভেরি ক্রিপি। নাকি আপনি সেই নায়িকাদের মতো যে অনেকে করায় বাট স্বীকার করে না? তো না, আপনার চেহারা অবশ্য বোঝা যাচ্ছে না, সরি। হ্যাঁ, তুমি ইউ ক্যান খুঁজে খুঁজে দেখতে পারো, ইউ ক্যান ফাইন্ড ইট আউট। নো, ভালো করে দেখো, না না, সবকিছু অন্য কোথাও দেখবা না না। আচ্ছা, যে কমার্শিয়াল নাচা গানা ধর্মী যে সিনেমাগুলো, সেগুলোর থেকে গল্পধর্মী যে সিনেমাগুলো বের হচ্ছে আমাদের দেশে, ব্যতিক্রমতাও আছে কিছু, যেমন হাওয়া বা এগুলো একটু ব্যতিক্রম, তবে গল্পধর্মী সিনেমাগুলোকে বেশিরভাগ মানুষ নাটক বলছে। এটা কি মেকিং এর জন্য বলছে, নাকি বাজেট অল্প এজন্য বলছে, নাকি কেন বলছে এটা? ধরো হাওয়া কিন্তু কম বাজেটের ছবি না, হাওয়া কিন্তু অনেক বাজেটের ছবি। বাহ, চমৎকার। একটু যদি কোনো একটা স্মৃতি বলতেন ওই সময় শুটিং সেটে কোনো দুর্ঘটনার কবলে কি পড়েছেন, যেহেতু চর এলাকায় কাজ করেছেন? অবশ্যই। আমাদের শুটিং, ধরো সেকেন্ড লট যখন আমরা শুটিং করতে যাই, তখন আবহাওয়ার ঝামেলা ছিল একটা, হ্যাঁ 3 নম্বর বিপদ সংকেত চলতেছিল, তারপরেও আমাদের ডিরেক্টর ওই যে জিদি গাধা, ও আমাদেরকে নিয়ে চলে গেছে। ডিরেক্টরকে গাধা বলছে, বেচারা, স্যাড ফর ইউ। না 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 না, মানে আমি ওকে ভালোবেসেই ওকে আদর করে ডাকছি, বললাম তো, ও আদর করে মৌসুমী আহমেদ ডিরেক্টরকে ডাকে গাধা। ও ওয়াও, ও একটা একটা করে সো সুইট, মানে আমার কাছে ভালো লাগলো তাই বললাম কিন্তু না। আচ্ছা, ওকে আমরা অনেক কিছু ডাকি, ওকে রৌনক ভাইয়া ডাকে বদ্ধ উন্মাদ, আমি ওকে ডাকি পাগল। হ্যাঁ, ও ধরো 3 নম্বর বিপদ সংকেত চলছে, ওই সময় ও আমাদের সবাইকে নিয়ে চলে গেল শুটিং করতে। আমরা একদিন কোন রকম করে শুটিং করলাম, পরের দিন থেকেই তো বৃষ্টি, আমরা বৃষ্টির ভিতরেও একটানা শুটিং করলাম, আমি করলাম, জ্বর এসে গেল, উশসীর জ্বর এসে গেল, ছোট বাচ্চাটা, ওরও জ্বর এসে গেল। কিন্তু যখন ঝড়টা বাড়তেছে তখন খুব ভয় লাগতেছিল চরে, এবং ওনাদের কাছে শুনতেছিলাম যে কি হয় ঝড় হলে, চালুরা নিয়ে যায়। এত সহজ, চালুরা নিয়ে গেলে আপনারা কি করেন? আমরা স্কুল ঘরে যাই বসি সবাই, এবং তারপর সব জিনিসপত্র উড়ে গেলে আবার ওই যে টোকায় মোকায় নিয়ে আসে, আবার চালটা দিতে হয়। এটা ওনাদের কাছে এত ইজি, ওনারা এত ক্যাজুয়ালি বললো, কিন্তু ধরো আমি ভয়ে ওখানেই শেষ। তারপর আমরা চলে আসবো যে অ্যাটলিস্ট আমরা নদীর ওই পার যাই, আমরা চরে না থাকি। তখন সোহেল আমাদেরকে বললো, আপু তোমরা যাও, আমি যাবো না, আমি এখানে থাকি, দেখি আমি কিছু শর্ট পাই কিনা। ও এত বড় পাগল। ও আর আমাদের যিনি সিনেমাটোগ্রাফার কমলদা, ওরা চরে থেকে গেল, আমাদেরকে ট্রলারে করে পাঠাই দিল। এবং ওই ট্রলারে করে আস্তে আস্তে যে ভয়টা লাগছে আমার লাইফে, আমি নদীতে বা পানিতে, মেঘনায়, একদম মেঘনার চর কিন্তু ওইটা, উথাল পাথাল ঢেউ এবং বৃষ্টি এবং বাতাস, মানে ট্রলার ডুবে যে একটা পর্যায়ে যে ট্রলারের ইঞ্জিন অফ করে দিতে হয়েছে, যে কাজ করতেছে না, পাখায় পাখায় বাড়ি খাইতেছে বা সামথিং লাইক দ্যাট। কোনো রকম করে আমরা ওই পার পৌঁছাইছি, তাড়াতাড়ি করে দৌড়ায় গাড়ি নিয়ে আমরা রওনা দিয়ে দিছি। এবং রাস্তা খুবই খারাপ, ধরো মতলব পর্যন্ত রাস্তা অনেক খারাপ, একদম ভাঙ্গাচুরা ইটের রাস্তা যেরকম হয় ওরকম। তারপরে উঠে মতলবের পর থেকে হচ্ছে পাকা রাস্তা, পিচের যে রাস্তা, পিচ ঢালা করা রাস্তা, মতলব পর্যন্ত যেতে লাগে মিনিমাম 20 থেকে 25 মিনিট, সেইটা আমাদের লাগছে প্রায় আধা ঘন্টারও বেশি। এবং রাস্তায় আমরা আল্লাহ করতেছিলাম, গাছ ভেঙে পড়ার সম্ভাবনা তুমুল ছিল, যে মানে পরে আমরা শুনেছি ওই রাস্তা অনেকগুলো গাছ ভেঙে পড়েছে, এবং আমরা ভয় পাচ্ছিলাম গাছ যদি ভেঙে একটা গাড়ির উপর পড়ে। গাড়িতে আমি ছিলাম, রৌনক ভাই ছিল, আর উশসী ছিল, আমরা 3 জন ছিলাম, বাচ্চাটাও ছিল, ওর বাবা গাড়ি চালাচ্ছিল। তো আমরা ওইটা খুবই আমরা ভয় পাইছি ওই আসা পর্যন্ত। আমরা তো দেখেছি অনেক নাটক বা সিনেমাতে ফেক প্রমোশন গুলো হয়, যেমন কিছুদিন আগে কিন্তু আমরা সাদিয়া ইমানের একটা ভিডিও দেখেছি, যে ভূতের একটা কোনো একটা ক্লিপস বা ভূতের কোনো একটা ওটিটি প্ল্যাটফর্মের একটা নাটক নিয়ে বা সিরিজ নিয়ে তিনি হচ্ছে ফেক প্রমোশন করেছেন, যে
something is following me, হ্যাঁ someone is following me, আমাকে বাঁচাও, মানে আমার কি হচ্ছে করে লাইফটা কেটে দিয়েছে। এরকম ফেক প্রমোশনে আমরা আপনাকে কেন দেখছি না, এবং ফেক প্রমোশন গুলো আপনার কেমন লাগে? তুমি আমাকে কখনোই ফেক প্রমোশনে দেখবা না, এটা আমি তোমাকে এনশিওর করতে পারি, কারণ আমার কাছে মনে হয় এটা, কিন্তু অনেকে তো চায় এটা যে ফেক প্রমোশন দিয়ে হাইপ তৈরি করবে যেন দর্শক আরো বেশি দেখে। এটা আমার প্রফেশনাল এথিক্সের বাইরে। তুমি কি তোমার প্রফেশনাল এথিক্সের বাইরে কিছু করো জোর করলেও কেউ? তুমি একটু আগেই বলছিলে যে আপু এটা আমার প্রফেশনাল এথিক্সের বাইরে, আমি এক অমুককে যেটা বলবো সেটা তো আমি আপনাকে বলবো না। বুঝতে পেরেছি। কিন্তু এই সাদিয়া ইমানের প্রসঙ্গে কিন্তু আপনি একটা স্ট্যাটাসও দিয়েছিলেন যে তাকে যখন একটা সাংবাদিক গোপনে, উনি দাবি করছেন গোপনে, এবং আসলে অনেকে আবার বলছে যে না উনি তো জানতেন যে ভিডিওটা করছে, কিন্তু সেই ভিডিওটা যখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেল কিছুটা একটু তার ব্যক্তিগত পার্টস দেখা যাচ্ছিল, তো তখন আপনি একটা স্ট্যাটাস দিলেন যে আপনিও এমন সমস্যার শিকার হয়েছিলেন। একটা মাটির ঘরে যখন আপনি জামা পাল্টাতে গেলেন তখন হুট করে একজন যুবক আপনার ঘরে ঢুকে গিয়েছিল। ওই ঘটনাটা শুনতে চাই, এবং আপনি এই বিষয়টাকে কেমন সাপোর্ট করেন একটু জানতে চাই। কোনটাকে সাপোর্ট করি? মানে এই যে ছবি বা গোপনে যে ভিডিওগুলো করছে, অনেকেই করছে যে আপনারা বিভিন্ন পাবলিক প্লেসে যাচ্ছেন তখন হয়তো বা একটু এই পাশ ওপাশ থেকে ভিডিও করে আপনাকে একটু অন্যরকম দেখাচ্ছে, বা নিচ থেকে করছে যেন একটু অড অ্যাঙ্গেল থেকে করছে যেন বডি পার্টস গুলো দেখা যায়, তাহলে ওর রিলস এর ভিউ গুলো ভালো হবে। এটা নিয়ে একজন অভিনেত্রীর কথা বলাটা কি আসলে যায়? আপনি যদি বলেন আমি আর একটু উলঙ্গ আলোচনা করতে চাই, করব? আপনি যদি আমাকে বলেন উলঙ্গ আলোচনা, হ্যাঁ মানে আর একটু খোলামেলা। না না ভাই, ও উলঙ্গ আলোচনা, মৌসুমী আহমেদের সঙ্গে উলঙ্গ আলোচনা করতে চাই। ইয়েস, হ্যাঁ আচ্ছা শোনা, বলো, করি তোমার সঙ্গে আলোচনা। না আমি কনভারসেশন ভাই আজকে আমি I like you. I like you. ওকে, সো যেটা বলছিলাম যে ধরুন সেটা আপনার ক্ষেত্রে যদি হয় বা অন্য কোনো অভিনেত্রীর ক্ষেত্রে, মানুষ যেটা বলে, দর্শক যেটা বলে যে আমরা তো ওনাদেরকে বিভিন্ন রূপেই দেখি। ধরেন আপনি যদি সিনেমাতে আমরা আপনাকে অনেক উত্তাপ ছড়ানো লুকে দেখেছি, আইটেম গার্লে দেখেছি, যেখানে আপনি খুব ছোট ছোট জামা পরে অনেক সুন্দর করে আপনি পারফরমেন্স করেছেন। আমি আপনাকে অ্যাপ্রিশিয়েট করি যে আপনি জিনিসটা ক্যারি করতে পেরেছেন এবং খুব সুন্দরভাবে ক্যারি করেছেন। কিন্তু তাদের ভাবনা, দর্শকদের ভাবনা যে ভাই তোমার তো সব দেখেই ফেলছে, এখন তোমার একটু এই সাইড থেকে ওই সাইড থেকে মানে কোনো ক্লিপস ভাইরাল হলেই তোমার সমস্যা। বুঝলাম না, সারাদিন তুমি দেখায় বেড়াও আর আমি একটু ক্লিপস করলেই সমস্যা। এই ব্যাপারে আপনি কি বলবেন? আসলে এই বিষয়টা কিভাবে বিশ্লেষণ করবেন? এই ব্যাপারটা খুবই, ধরো যেরকম ধরো আমি এই ব্যাপারটা নিয়ে ধরো রং রাইট আমি এখানে কিছু বলবো না। হ্যাঁ, তুমি যদি আমার কাছ থেকে ডিসকাশন এক্সপেক্ট করো, আই উইল গিভ ইউ এ ডিসকাশন। ধরো আমি আমার ঘটনা থেকেই তোমাকে আমি শুরু করি, আমার ঘটনা দিয়ে শুরু করি সাদিয়া ইমানের হোল বিষয়টা। আমি তোমাকে আমার এক্সপেরিয়েন্সটা থেকে আমি উদাহরণ দিতে চাই, আমি অন্য কারো এক্সপেরিয়েন্স নিয়ে কথা বলতে চাই না, কারণ কে আসলে কোন সিচুয়েশনে কি ফিল করছে ওটা ওই ব্যক্তিটা ছাড়া আর কেউ বুঝবে না। ইউ আর সেইং অ্যাবাউট ইউর স্টোরি অ্যাজ ওয়েল। তো ওইটা ধরো তুমি আমাকে বললা, আমার ঘিন লাগলো, মনে হলো যে ওকে গলা টিপে মেরে ফেলতে পারতাম ওই মুহূর্তে। আমার তখন মনে হয়েছিল জবাই করতে পারলে মনে হয় আমার শান্তি হতো। কি স্টোরি একটু পরে বলতেছি। তো ধরো দায়িত্ব দিলাম আমি ওনাকে, টাস করে ঢুকে গেল, আমি চিৎকার করলাম, ভাই তুমি মানে আপনি হচ্ছে শাড়ি চেঞ্জ করতে গেলেন, শাড়ি চেঞ্জ এবং উনি বললেন যে আপনি চেঞ্জ করেন, আমি বাইরে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আমি বললাম যে মামা আমি তাহলে মেকআপের ছেলেটা আসুক, ও এসে সিটকিনি ধরে দাঁড়াক, কারণ সিটকিনি যেহেতু নাই আমি ওয়েট করি, টাইম নাই মামা, তুই তাড়াতাড়ি চেঞ্জ করে ফেল, আমাদের এখনো 3টা সিন বাকি, 12টা বেজে যাচ্ছে, 12টার পরে হইলে আবার এক্সট্রা বিল দিতে হবে, লাইটের বিল দিতে হবে, এই অমুক তমুক, তাড়াতাড়ি করে না। আমি তাহলে তুমি কিন্তু দেখো। তো এরকম এতখানি কনভারসেশন আমার ওনার সাথে হয়েছে। তারপরেও আমি ধরো কি মনে করে আমি জাস্ট ওই শাড়িটা খুলে আমি ব্লাউজ চেঞ্জ করি নাই, ওই শাড়ির সাথে যে শাড়িটা পরতেছিলাম ওই শাড়িতে ব্লাউজটা সেম, মানে একই ব্লাউজ পরছি। সো আমি শাড়িটা এরকম করে ভাঁজ করে কি মনে করে গার উপরের উপর দিয়ে কি জানি চিন্তা করতেছি জাস্ট 1 সেকেন্ডের জন্য। কারণ ইউজুয়ালি তাড়াতাড়ি করতে গেলে কি আমরা পুরো শাড়িটা খুলি, তারপর প্রথমে গুছতে হয়, এরকম করে প্যাচ দিয়ে নিতে হয়, কুচি নিতে হয়, ওইরকম আমি শাড়িটা ভাঁজ করে খুলে এরকম করে দিছি গায়ের উপরে। কি মনে করে আমি জানি না, মানির মান বোধহয় আল্লাহ রাখে, এই জন্যই এরকম করে দিছি। সাথে সাথে ওই ছেলেটা ঢুকছে, আরেকটা ছেলে ঢুকে যায়, লাইটের ছেলে ঢুকছে। আমি চিৎকার করছি, আপু সরি, আমি জানতাম না। তখন আমি চিৎকার দিছি মামাকে, মামা তুমি না বললা তুমি দেখতেছো ঢুকে গেছে পোলা পায় অমুক তমুক। তখন উনি খ্যাক করে হাইসা করে ঢুকছে তো কি হইছে, কি দেখছে, কিছুই তো দেয় নাই, সামথিং লাইক দ্যাট ওয়াজ দ্য ট্রিগারিং পয়েন্ট। ও মাই গড, মানে আমি তোমাকে বুঝাইতে পারবো না।
আমি আমার 14 বছরের ক্যারিয়ারে এত শাউট কোনোদিন করি নাই। তুমি যাও, তুমি আমার প্রত্যেকটা কলিগকে জিজ্ঞেস করো, আমি যত সেটে কাজ করছি প্রত্যেকটা প্রোডাকশন বয়ও আমাকে মানে কি বলবো, আমাকে বড় বোনের মতো সম্মান করে অলওয়েজ। আমার সাথে কেউ কোনোদিন কোনো খারাপ ব্যবহার করে নাই, এবং আমিও কোনোদিন আমি ওদেরকে বাবা ছাড়া ভাই ছাড়া কথা বলি না। ভাই এটা করে দে, ভাই এটা করে দে, প্লিজ করে দে, অনুরোধ করে বলি। ওদের সাথে কোনোদিন খারাপ ব্যবহারও করি না। চিৎকার করা দূরের কথা, একটা সেটে আমি গেলে মানে আই এম দ্য মোস্ট ফানিয়েস্ট ওয়ান, সবাই খুশি হয়ে যায় আমি সেই সেটে ধরো আমাকে এটা ফেস করতে হচ্ছে, একজন খ্যাকা করে হাসতেছে আর বলতেছে কি হয়েছে, কি তুই কিছু দেখছাস, মানে এটা কতখানি, এটাও আবার জিজ্ঞেস অপমানজনক। তারপরে আমি আর একটা মিনিটও আমি পারি নাই কন্ট্রোল করতে। আই জাস্ট মানে ইট জাস্ট ট্রিগার মাই, মানে কি বলবো, মানে এভরিথিং। আমি জাস্ট কোনো রকম শাড়িটা চেঞ্জ করে বাইরে আসছি, আয়েশা ধরো চিৎকার শুরু করছি যে তোমার ফ্যামিলির তোমার বউ, তোমার মাইয়া যদি থাকতো আজকে এখানে ভেবে খ্যাক করে আসতো যে কতটুক দেখছিস, তোমার মাইয়াকে জিজ্ঞেস করতে তোর কতটুক দেখছে ও। মানে তাদের চিন্তাধারাটা কি এরকম যে আপনাকে তো আমরা সিনেমায় খোলামেলা দেখি, তাহলে একটুখানি দেখছে তো কি হয়েছে, এত চিল্লাও কেন? মেবি ভাই তুই কিন্তু বেশি রিঅ্যাক্ট করতেছিস। আমি বেশি রিঅ্যাক্ট করতেছি মানে সব ভুলে যাও। ধরো আমরা ধরো পুরা কাপড় খুলে সব দেখে ফেলছে আমাদের সবাই, কিন্তু ইউ টুক দ্য রেসপন্সিবিলিটি, that I will take care of this, but you didn't care about your responsibility. It has a consequences, don't it? না, আমি এই যে আপনার কথাটা শুনে আমার চোখে অলরেডি পানি চলে আসছে একটা কারণে, বিকজ একটা মেয়ে বুঝবে যে এটা কতটা ভয়ঙ্কর একটা ব্যাপার। সাদিয়া আয়মান বুঝলাম যে ওর সবকিছু সবাই দেখে ফেলছে, কিন্তু ধরো তোমার কলিগ, ও তোমার সবচেয়ে ট্রাস্টেড কলিগ, রাইট? ও তোমার সবচেয়ে ট্রাস্টেড কলিগ না? ধরো এই যে আমরা যে দুজন কথা বলতে বলতে আমি ওকে দেখছি কয়েকবার ও ভিডিও করছে বা ও ছবি তুলছে, সেলফি তুলছে। ধরো কোনো একটা অড অ্যাঙ্গেল উঠে গেছে, ও ধরো এটা চালাই দিছে, আমরা হয়তো আমরা দেখতেছি ও ভিডিও করতেছে, হ্যাঁ ছবি তুলতেছে, কিন্তু আমরা ওকে ট্রাস্ট করি, এর জন্য পাত্তাই দেই নাই। ও কি করছে, ওই ভিডিওটা ওর পেজে দিয়ে গেছে, যেখানে ও দেখতেছে ওই মুহূর্তটা, ওই টাইমটা তো একটু ঝামেলার টাইম। 10টা বছর ধরে তুমি জার্নালিজম করতেছো, আই এম নট এগেইনস্ট এনিওয়ান, আই লাভ মামুন ভাই, ওকে আমি মামুনিয়া ডাকি, মানে এভরিওয়ান লাভ মামুন ভাই। ইট ওয়াজ এ মানে সিলি মিস্টেক, অর আমি জানি না এটা ইন্টেনশনালি মামুন ভাই করছে কিনা, কিন্তু যেটা করছে মামুন ভাই, ওই ভিডিওটা যখন দেখছে যে ও এরকম লেপেল পড়তেছে, লেপেল পড়া ইটস এ সেন্সিটিভ ইস্যু, আমাকে এদিক দিয়ে হাত দিয়ে লেপেলটাই না বের করতে হয়, একটা সেন্সিবল কলিগ কখনো এটা ভিডিও করবে না, করবে ভাই? এবং সেই প্রথম কথা সেন্সিবল কলিগ এটা ভিডিওই করবে না, দ্বিতীয় কথা মানে চাহিদা দেওয়া তো পরের কথা। সো যেই হোক, ধরো ইউ ডু your profession is that, বাট ডোন্ট ইউ হ্যাভ রেসপেক্ট? তোমার কি রেসপেক্ট নাই? মানে তুমি কি এটা বলতে চাও আমাকে যে যারা রাস্তায় কাজ করে 20 টাকা দিলে বা 200 টাকা দিয়ে যারা কাজ করে ওদের কি রেসপেক্ট নাই, ওদের লাইফ নাই? তুমি পারো, ক্যান ইউ ডু দ্যাট? ওই যে পিঙ্কের একটা ডায়লগ বললো যে হ্যাঁ ও রাজি হয়েছে টাকা নিয়ে, ওর সাথে যে সিনটা, তোমার কোর্টরুমের সিনটা, যে ধরেন ঠিক আছে উকিল সাহেব মাইনে নিলাম, ও রাজি হয়েছে, হ্যাঁ টাকা নিয়ে ওর সাথে মানে শি ওয়ান্টেড টু স্লিপ উইথ হিম, টাকা নিয়ে শুইতে চাইছে, তো রাজি হয়েছে। তারপরেও আপনি উকিল সাহেব আমাকে বলেন, রাজি হওয়ার পরেও ও আনকমফোর্টেবল ফিল করে নাই, শি সেড নো। নাও ইউ টেল মি বাই ল ও কি ভুল করছে নাকি করে নাই? তারপরে ও না বলছে, ওর মন চেঞ্জ হয়ে গেছে মানে একদম লাস্ট মোমেন্টে আসা, তারপরেও বলো বাই ল এটা রং না রাইট, বাই ল ও কি ক্রিমিনাল না? তখন বলছে ইয়েস ওকে ক্রিমিনাল। ধরো আমি ওইটা মেনে নিলাম, ধরো সাদিয়া আয়মানের সাথে যেটা হয়েছে ইট ওয়াজ এ অনেস্ট বা ইট ওয়াজ এ ডিসঅনেস্ট মিস্টেক। ধরো ভাইয়া কোনো রকম ভিডিওটা করছে, ভিডিওটা আপলোড দিয়ে দিচ্ছে, এখন পরে হয়তো কথা বলে মিটমাট করা যেত বা ভিডিওটাও হয়তো নামায় ফেলছে, কিন্তু মানুষ যেভাবে ওকে ট্রল করতেছিল ওই ভিডিও ধরে, যে ধরনের নোংরা কথা বলতেছিল, তুমি যদি দেখো যে কালকে রাতে 6 বার মাস্টারবেট করছি আমি, অমুক এই তুই কয়বার করছিস, ওরে পাঠাইছি, এগুলো ওপেনলি করতেছিল। ক্যান ইউ টলারেট ইট? আবার যখন অভিযোগ করেছে তখনও মানুষ লিখেছে ও সারাদিন দেখায় বেড়াও, এখন দেখলেই সমস্যা। এটা আমার ইচ্ছা, দিস ইজ মাই বডি, এটা তো আমার ইচ্ছা, তুমি তো জোর করে আমাকে আমার বডি তুমি দেখতে পারবা না, রাইট?
তো আমার কথা হচ্ছে ধরো ভুলটা তো হয়ে গেছে, ভুল করে ফেলছি, সরিও বলছি, তা যখন ওইটার ইম্প্যাক্ট তোমার উপরে আসতেছে তখন তুমি ওইটা কেন মেনে নি? তুমি একটা অন্যায় করছো, তুমি বলতেছো তুমি একটা অন্যায় করছো, তুমি সরি সেটার জন্য, কিন্তু অন্যায়টা যে করছো এটা তো আল্লাহর দুনিয়া, এটা তো তোমার দুনিয়া না। আল্লাহর দুনিয়ায় যে অন্যায় করে সে তো শাস্তি কোনো না কোনোভাবে পায়, কোনো না কোনো ফর্মে পায়, এটাই তো জানি, এটাই তো দেখছি। তুমি একটা অ্যাকশন করলে ওই অ্যাকশনের কনসিকোয়েন্সেস তো তোমাকে ফেস করতেই হবে, এটাই তো নর্মাল রে ভাই। সেই কনসিকোয়েন্সেসটা কেন ফেস করতে পারো না, অ্যাকসেপ্ট করতে পারো না? কেন মনে হয় যে তোমার সাথেও অন্যায় করা হচ্ছে? এটা তো তোমার সাথেও অন্যায় না, এটা তোমার অন্যায়ের কর্মফল। তুমি যে অন্যায় করছো তোমার অন্যায়ের কর্মফল এটা। আপু আপনি তো স্পষ্টবাদী, আপনি কি কখনো কোনো কুপ্রস্তাব পেয়েছেন বা এমন কোনো সিচুয়েশনে পড়েছেন যে এই সিচুয়েশনটা থেকে বের হতেই আপনার অনেক কষ্ট হয়েছিল? হ্যাঁ পড়েছিলাম। আপনি কি নামটা উল্লেখ না করে যদি বলেন। আমি একটা সিনেমার শুটিং করতে গিয়েছিলাম, আমরা নাম না উল্লেখ করে, কুষ্টিয়াতে। তো ওখানে যে যিনি প্রডিউসার ছিলেন উনি ওখানকার খুবই প্রভাবশালী একজন ছিলেন। তো আমাদের সেটে আরো অনেক আর্টিস্ট ছিল, তাদের শুটিং চলছিল ওই দিন, আমারও শুটিং চলছে একটা না, তো অন্য আর্টিস্টদের শুটিং চলছিল কোথায়, চরে। সো ওই দিন আমি ফ্রি ছিলাম এবং আমার যিনি কোয়ার্টিস্ট ছিলেন উনি ফ্রি ছিল, মানে আমার যেহেতু শুট নাই ওনারও নাই, সো আমরা দুজন ফ্রি। সো আমরা ওই দিন কুষ্টিয়া শহর ঘুরতেছি, ঘুরে বেড়াচ্ছি, কুষ্টিয়ার স্ট্রিট ফুড ট্রাই করছি, শাড়ি কিনছি, লুঙ্গি কিনছি, গামছা কিনছি, এগুলো এগুলো আমরা যেহেতু ফ্রি, সো আমরা শপিং ডে বানালাম। তো ওই যিনি প্রডিউসার ছিলেন উনি খুবই ইনফ্লুয়েন্সিয়াল মানুষ ছিলেন কুষ্টিয়া। আমি শুটিং করতে যাওয়ার পর থেকে একটা না আমার কাজই হচ্ছিল, সো আই ওয়াজ বিজি, আই কুডন্ট ভিজিট হিজ অফিস বা ওনার অফিস, হ্যাঁ ওনার প্রেস, এটা হচ্ছে ওনার প্রেসের অফিস, মানে ওনার একটা পত্রিকা চলতো, সেই প্রেসের অফিস ওইটা, উনি ওই অফিসেই বসতেন। এবং আমার কাছে মনে হয় না, মানে ওনাকে আমার একদমই খারাপ মানুষ মনে হয় না। থাকে না যে ধরো যারা অনেক ইনফ্লুয়েন্সিয়াল মানুষজনের আশেপাশে অনেক চামচা ঘুরে, বুঝছো, ওরা একটা ভালো মানুষকে, ভালো মানুষের উদ্দেশ্যকে খারাপ হিসেবে, ধরো ডিরেক্ট তোমার কাছে আমার এক্সেস নাই, আমি ডিরেক্ট হয়তো তোমার কাছে যেতে পারছি না, তোমার চামচা যে, মানে আমি খারাপ ভাষায় বলছি, কারণ যে ভালো সে তো চামচা হয় না, সে হয় মানে অ্যাসোসিয়েট হয়। তো যে চামচা হয় তাদেরকে বলছি আর কি। তো চামচাগুলো কি করবে, আমি যদি তোমার কাছে যাইতে চাই আমাকে বলবে ধরো টাকা দেন 20,000 টাকা, তাহলে আপার সাথে আপনাকে দেখা করাইতে। কিন্তু যে অ্যাসোসিয়েট তোমার, সে বুঝবে যে আমি কি দরকারে তোমার কাছে যাচ্ছি, আমি যেই দরকারে যাচ্ছি এটা যদি তোমাকে কোনো হেল্প করে, ও তো কোনো টাকা নিবে না, ও ডিরেক্ট যে তোমাকে বলবে যে মৌসুমী আপু আসছে এই প্রপোজালটা নিয়ে, আপু ক্যান ইউ মিট হার, রাইট? তো এরকম একটা চামচা ছিল ওনার, উনি খুবই কেমন জানি ইরিটেটিং ছিল, হি ওয়াজ ভেরি ইরিটেটিং এবং আনকমফোর্টেবল, মানে মেয়ে হিসেবে আমি ওনার আশেপাশে কখনোই কমফোর্টেবল ফিল করি না। এবং আমার সেটে তো আরও অনেকগুলো মেয়ে ছিল, আমি তাদেরকেও দেখি নাই ওনার আশেপাশে কমফোর্টেবল ফিল করতে দেখি নাই। উনি সেটে কম আসছে, কিন্তু যে কবার আসছে উই অল ফেল্ট আনকমফোর্টেবল, সব মেয়েগুলা। তো ফাইনালি আমার যেহেতু ওই দিন আমার শুটিং নিয়ে আমার যাওয়ার কথা, এবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমাদের সেটে একজন মেয়ে লাইন প্রডিউসার ছিল, মহিলা। আচ্ছা, আজকে ভাইয়ের অফিসে হ্যাঁ নায়িকা ফ্রি আছে, আজকে নায়িকারে নিয়ে একটু ঘুরান, উনি কমিউনিকেটটা করছিল বেসিক্যালি। আমি তোমাকে আরো বলছি ওই মহিলার কথা। মাই গড। তো আমরা রেডি হচ্ছি, আমিও যাব, আমার যিনি কোয়ার্টিস্ট দাদাও যাবে, কারণ আমি ওনাকে বলছিলাম যে দাদা আসলে আমি দাদার সাথে যাব, কিন্তু উনি মানে আপনার কোয়ার্টিস্ট, আমার কোয়ার্টিস্ট আপু আমাকে বারবার বলছিল অসুবিধা নাই দাদা পরে যাবে, তুমি আগে যাও, তোমাকে নিতে আসতেছে গাড়ি। আমি বলছি না দাদা আসুক, আমরা একসাথেই যাই, সমস্যা কি, আমি ওখানে কেউ নাই, আমি কাউকে চিনি না খামাখা, আমি ওখানে কিভাবে যাও, কোনো সমস্যা নাই, যাও যাও যাও, বারবার এরকম করতেছে। আমি তাড়াতাড়ি দাদাকে কল দিয়ে আনাইছি, দাদা চলো আমরা যে ঘুরে আসি। তারপরে দাদাও যাবে, এবং আপু তখন দাদাকে ফোন করে বলতেছে আপনি কই, ও যাইতেছে যাক, আপনি পরে যান। তখন না আমার বিষয়টা ভালো লাগতেছে না, যে ও যাইতেছে যাক, ওকে যাইতে দেন, আপনি পরে যান, আপনি এসবের মধ্যে ঢুইকেন না। দালালের মতো আচরণ করছে না? হ্যাঁ, আমার ভয় লাগতেছিল তখন। আর তখন তো আমি আরো ছোট ছিলাম, আমার ক্যারিয়ারে একদম প্রথম দিকে, ধরো 2012 সালের কথা। তো তখন আমি এরকম বোল্ডও ছিলাম না, আমি কোনো কিছু বুঝতাম না, আমি খুব ভয় পাইতাম এগুলো কিভাবে হ্যান্ডেল করতে হবে। এবং নিউ কামারদেরকে কিন্তু টার্গেট করে। হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ। এবং ওই মেয়ে লাইন প্রডিউসার, মহিলা লাইন প্রডিউসার। তারপরে কি হইলো, আরো খাতারনাক কাহিনী। তারপরে যেটা হইলো সেটা হচ্ছে আমরা রেডি হইলাম ফাইনালি। আমি বলছি এখন দাদা চলে আসছে, আমি আর দাদা একসাথেই যাব, কিচ্ছু করে নাই, দাদা আর আমি একসাথে যাব। এখন উনি আর লজ্জায় কিছু বলতে পারতেছে না, না আমাকে বলতে পারতেছে না দাদাকে বলতে পারতেছে, আবার উনিও থ্রেট করতেছে বোধহয় লাইন প্রডিউসারকে। তারপরে ওনার
পিএ আমাকে ফোন দিছে, ওনার চামচা, ওই প্রডিউসারের চামচা আমাকে ফোন দিয়ে বলতেছে যে ঠিক আছে আসেন, ঠিক আছে আমরা গাড়ি পাঠাই দিচ্ছি, গাড়িতে আসেন, আপনি রেডি হয়েছেন? হ্যাঁ রেডি হয়েছেন। উনি আমাকে জিজ্ঞেস করছেন কি পরে রেডি হয়েছে। আমি শুট ছিল কোনো না, আমি কি পরবো, আমি নর্মাল শীতকাল, সোয়েটার পরছি, টুপি পরছি, মাথায় ঠান্ডা, কনকনে ঠান্ডা, টুপি পরছি, জুতা পরছি, আর কি পরবো, মাফলার পরছি, তার উপরে আর একটা জ্যাকেট নিয়েছি, কারণ তো কনকনে শীত তখন উনি আমাকে বলতেছে হ্যাঁ ঠিক আছে সুন্দর করে সাজগোজ করেন একটু, খুবই নোংরা ভাষায় উনি আমাকে বলছে, মানে নোংরা ভাষায় বলতে আই ফেল্ট সো আগলি, মানে আমার না বমি চলে আসছে ওনার কথা শুনে। উনি যেভাবে বলছে যে একটু টাইট ফিট কাপড় পরে নে, এরকম করে হাইসা এরকম সি লুক সি গন্ধ বেরোয়েছে কথাটা দেখে। হ্যাঁ মানে আমার বলতেও আমার ঘেন্না লাগতেছিল যে কথাটা আমার মুখ দিয়ে এখন বের করতে হবে, মানে হাউ ইরিটেটিং অ্যান্ড হাউ ডিসগাস্টিং দিস ইজ। তখন আমি না অবাক হয়ে গেছি, আমি দাদা এগুলো কি বলতেছে? দাদা বলতেছে যে মৌসুমীর লক্ষণ তো ভালো না, হি ইজ ভেরি পাওয়ারফুল, হোয়াট টু ডু। ওই লোক বারবার উনি যখনই বলছে কেন আমি এরকম করে আমার যা ইচ্ছা, আমি তো তখন ছোট, আমি তো বুঝি না, আমি তো রেগে গিয়ে ওনাকে গালাগালি করে ফেলছি। মানে এই যে কনসিকুয়েন্সেস, আমি তো রেগে গিয়ে ওনাকে গালাগালি করে একদম শোয়ায় ফেলছি। কনসিকুয়েন্সেস যেটা হচ্ছে, তখন সাথে সাথে প্রথমে আমাকে আপু ফোন করছে, দ্যাট লাইন প্রডিউসার আপু, এই তোমার কি হয়েছে, বেশি বাড়ছো, বেশি পাকনা ইয়ে হয়েছে, চুপচাপ থাকো, আসতেছে যা ঘুইরা চলে আসবা, ইয়ে করা লাগবে না, আমি দাদারে বলতেছি এই মাতবাড়ি করবা না, এই করবা না, সেই করবা না। আমাকে উনি বকাঝকা করা শুরু করলো, বুঝবা এবার, এই তুমি কি বলছো, তুমি অমুককে কি বলছো, তোমাকে কি বল, তোমার জানো উনি কে, তুমি জানো, এই তো ক্যাচাল তো লাগছে। তারপরে সামহাও সেট থেকে, উনি তো সেটে ছিল, এই আপু উনি সেটে ছিল, ওই আমরা ছাদে কথা বলতেছিলাম বা কিছু, আমি তখন ড্রেস চেঞ্জ করে ফেলছি, আমি বলছি যাবই না আপনার ওখানে, আমি যাবো না, দেখি আপনি কি করেন, হ্যাঁ আমি যাবো না, দেখি আপনি কি করেন বলে চেঞ্জ করে আমরা নর্মালি ছাদে বসে বসে গল্প করতেছি বা কিছু একটা। এর মধ্যে নিচে প্রায় 10-12 জন পোলাপাইন আসছে, আইসা ওরা রুম টুম টাইনা কাট কইরা, এত পাওয়ারফুল, সে কি রাজনৈতিক কোনো ব্যক্তি? হ্যাঁ, তো কাট করে প্রত্যেকটা রুমের তালা খুলে দেখতেছেন। পুরা হোটেলটাই আমাদের ইউনিটের লোকজনই ছিল, 15-16টা রুম, সব আমাদের ইউনিটের লোকজন ছিল, সব রুমগুলো তালা খুলে দেখতেছে, এই চাবি দে, প্রত্যেকটা রুমের তালা খুলে ওরা প্রত্যেকটা রুম চেক করছে যে কোনো রুমের মধ্যে আছে কিনা, রুমের বাইরে থেকে তালা দেওয়া কিনা। মানে আমি যে বলতেছি দেখো আমারও ভয় লাগতেছে। আমরা কি নিয়ে যেন নিচে আসছি, তখনও ওরা হোটেলে কি নিয়ে যেন নিচে আসছি, আমাদেরকে ছেলেটা, যে ছেলেটা তোমার রিসেপশনে ছিল, ও জাস্ট বললো চলে যান আপু, চলে যান, এখানে ওনার লোকজন আসছে, গুন্ডা আসছে, চলে যান, এরকম করতেছে। আমরা দৌড় দিয়ে আবার ছাদে উঠছি, কি করব দাদা ছিল, কি করব। তারপর পিছনের দিক দিয়ে এরকম একটা লোহার টাইপের আছে, ছাদ পর্যন্ত উঠে চল সো ওইখান দিয়ে কোনো রকম করে নেমে চাদর মাদর মুড়ি দিয়ে আমরা একটা ওই যে ব্যাটারি চালিত রিক্সা যেটা, ওইটার মধ্যে ইজি বাইকে উঠে আমরা শহরের দিকে চলে গেছে। এইবার তারপরে শুনতেছি ওরা পুরা শহরে আমাদেরকে খুঁজতেছে, মানে লোহার রড ধরে নামলেন? হ্যাঁ। ও মাই গড। আচ্ছা, তো খুঁজতেছে পরে দাদাকে ফোন করতেছেন, দ্যাট মহিলা লাইন প্রডিউসার, মানে আপনার কো-আর্টিস্ট। হ্যাঁ, আমার কো-আর্টিস্টকে ফোন করছেন যে নায়িকাকে দিয়ে আসেন, হিরো নায়িকাকে দিয়ে আসেন, আপনারও কিন্তু খারাপ হবে, কিন্তু আপনি নায়িকাকে দিয়ে আসেন, মাতবাড়িটা আপনি করেন না। তখন দাদা বলতেছে বা আমার কো-আর্টিস্ট বলতেছে কে, কোথায়, আমি তো জানি না, আমি তো এই যে এখানে সিঙ্গারা খাইতেছি, আপনার সাথে নাই না, ও কই আমি জানি না তো, আমি ওই যে আমি বেরোইলাম ফুচকা টুচকা খেতে, আমি ওকে ডাকলাম, ওকে পেলাম না, কই জানি গেছে, আমি জানি না, ও আমার সাথে নাই তো। হিরো আপনি কোথায় আছেন, আপনি যেখানে আছেন ওইখানেই থাকেন। সো ওইখানে একটা দোকান ছিল, একটা ইম্পর্টেন্ট, একটা খুব মজার দোকান ছিল, ওখানে সবাই যায় খাওয়া দাওয়া করে, ফেমাস, নাম বললেই চিনবা। ওইটার সামনে ও দাঁড়াইছে। তো ধরো তখন আমাকে চলে যেতে হয়েছে ওনার থেকে বেশ দূরে, অনেক দূরে চলে যেতে হয়েছে, কোনো একটা জায়গায় যে আমাকে রাইখা, কোনো একটা জায়গায় আমাকে রাইখা দাদা ওইখানে এসে দাঁড়াইছে। আমার একটু জানতে চাই, তখন কি শুটিং শেষ? না, শুটিং তো আরো বাকি, অনেক বাকি, ও মাই গড, অর্ধেকের বেশি বাকি। যারা শুটিং চলতেছে, কিছু শুটিং চলতেছে চরে, পুরো ইউনিট চরে, আমরা এখানে মাত্র 2-3 জন মানুষ, যে আমাদের কোনো কাজ নাই, আমাদের আজকে কাজ হচ্ছে আমরা ঘুরবো,
আচ্ছা হ্যাঁ তারপর যেহেতু কি হলো? আউটডোর ঘুরবো, তারপরে ও দেখছে নাই, আরে খাবেন নাকি, দাদাও একটু অ্যাক্টিং ট্যাক্টিং করছে, ওর এই পোলাপানি গেছে, কই নাই না, কি হয়েছে, কি হয়েছে ভাই, কোনো সমস্যা, কই না না সমস্যা না, আপুকে একটু দরকার ছিল, আপুর বোধহয় একটু কাজ আছে, আপুকে একটু নিয়ে যেতে হবে, কই হ্যাঁ ও তো বোধহয় ও চাচার বাসায় গেছে, কারণ ও তো ওই সময় ওখানকার উপজেলা কৃষি অফিসার ছিল আমার চাচা, আচ্ছা আমার আপন ছোট চাচা, কেউ মনে হয় চাচার বাসায় গেছে, ওরা আমার চাচার বাসায় চলে গেছে, চাচার বাসায় যে রিকোয়েস্ট বলছে আমি আসি কিনা, তো ওরা তো ওইদিকে যখন চলে গেছে তখন দাদা করছে কি ওই আয়শা আবার আমাকে নিয়ে আমরা ওই যে লালনের যে আখড়া, লালন সাইজির ওখানে যে পানাহা চাইলাম, আল্লাহর কাছে পানাহা চাইলাম যে আল্লাহ বাঁচান, তো সাইজির ওখানে গেলাম, উনি মানে আল্লাহ প্রোটেক্ট করলেন, রাত 2:30 পর্যন্ত, একদম ধরো বিকাল থেকে রাত 2:30 পর্যন্ত ওই সাইজির ওখানে আমি বসেছিলাম। আমরা একদম শেষ মুহূর্তে আমরা কিছু র্যাপিড ফায়ার খেলবো এবং আপনার ব্যাগে কি কি আছে সেটা দেখবো। ওকে, সো আমরা এখন দেখবো মৌসুমী হামিদ তার পার্সে কি কি রাখে, কি কি বিউটি আইটেম রাখে। ওকে, ব্যাগটা সুন্দর, বিউটি আইটেম দিস ব্যাগ আই রিয়েলি লাভ দিস ব্যাগ, সো দ্যাটস হোয়াই আই রিয়েলি লাইক আমরা দিস যে ব্যাগ। ব্যাগটা দেখতে পাচ্ছি সেটা প্রায় 1947 এর আগে সম্ভবত আর কি। তার পরেও হইতে পারে, বা 56 বা এই টাইমের পরেও হইতে পারে। ঠিক আছে, ব্যাগের ভেতরে কি আছে বের করেন। ব্যাগের ভেতরে আজকে কি কি আছে, ওইরকম বিউটি প্রোডাক্ট নাই, আমি বললে আমি একটু সুন্দর করে সাজায় গুছায় নিয়ে আসতে পারতাম যে আপু আপনার ব্যাগে কি এইটাই আছে। তো হঠাৎ করেই দেখব হ্যাঁ কি আছে। ওকে, কি আছে ব্যাগে, ওকে ব্যাগে হয় আজকে আল্লাহ জানে। খুব উইয়ার্ড জিনিস বের হতে পারে আগে থেকে বলতেছি। ওকে, ও একটা হেডফোন, এটা আমার খুবই সেম হেডফোন আমার ছিল, হারায় গেছে, তাই তো ভাবি কোথায় গেল। এটা তোমারটা না, আমি শিওর না, এটা এটা আমি অনেক সুন্দর। অন্য একজনের কাছ থেকে মেরে দিছি। আচ্ছা, এটা আমার খুবই দরকারি একটা জিনিস, এটা খুব লাগে, আমার যে চুল বা মেকআপ করার সময় তো এগুলো লাগে। খুব লাগে, এটা মেকআপ গরম লাগতেছে কেন এত। ও আমার একটা নোটপ্যাড থাকে আমার সাথে, কি লেখেন এখানে? মাই থটস, ওয়াও, মাই থটস, অনলি ফর মি। যেটা আমি আঁকাই মাঝে মাঝে টুকটাক। বাহ, আপনি তো আঁকিবুকেও খুব সুন্দর করেন। আচ্ছা, আর পেছনে তো যাওয়া যাবে না মনে হচ্ছে। পেছনে খুব বেশি হ্যাঁ, দেখাবো না এগুলো কি আছে? কাকের ট্যাং, বকের ট্যাং, কি কি কে রাখছে? ওকে এটা পার্স, এটা তো খুব ইম্পর্টেন্ট। কত টাকা আছে? কোটি টাকা? খোঁজো দেখো কত টাকা আছে, সবার টাকার না খবর টাকা, লয়ে পার্স বেড়াও না তুমি। ধরি। ডাস্ট পাউডার, এটা আমার খুব একটাই বিউটি প্রোডাক্ট হয়তো আছে, লিপস্টিকও নাই এটা আজকে। কোন ব্র্যান্ডের? ব্র্যান্ডের নামও তো উঠে গেছে। এটা ইসের ছিল, এটা ছিল এটা কি বোধহয় banana ইংলট, powder type-এর? ইংলট, ইংলটের। ইংলট, আচ্ছা, ইংলট, হ্যাঁ এরকমই হবে ইংলট। চিরুনি, চিরুনি, ডেফিনেটলি মাস্ক, মাস্ক, না তো রাস্তা একদম হ্যাঁ জমে খুব যায়, ইম্পর্টেন্ট, জ্যাম পড়ে যায়। ও চাবি, এটা সো সুইট। এটা কি? হাতি, যদি এটা যে ব্যাগে রেখে ঘষা নষ্ট হয়ে গেছে, এটা কিন্তু সুন্দর। আরো কিছু ইন্টারেস্টিং জিনিস আছে, তুমি যদি আমাকে সাহস দাও আমি দেখাতে পারি। হ্যাঁ শিওর, এই যে একটা মানে স্টাইল কম দরকার মেয়েদের জন্য, কারণ এটা দিয়ে চুলটা ভালোভাবে আঁচড়ানো যায়। আমি আপনাকে সাহস দিলাম, আপনি বের করে ফেলেন। ওকে, এটা হচ্ছে একটা ছোট লোশন, এই লোশনটা ধরো Moisturizer. ময়শ্চারাইজার, হাতে শীতকালে তো হাতটা তো অনেক ড্রাই হয়ে যায় না, তো একটু পর একটু নিয়ে একটু হাতে দিলে খুব ও আচ্ছা, আমিও দিব। হ্যাঁ, এটা কি ব্র্যান্ডের? এটা কি ব্র্যান্ডের, স্মেলটা কিন্তু খুব সুন্দর। আর হচ্ছে প্রচুর পরিমাণে সেফটি পিনার ক্লিপ। এমন ভাবে বলছে এই তো বেরোলো তোলের বের। প্রচুর পরিমাণে সেফটি পিনার ক্লিপ, আমার মনে হয় এটা সব মেয়েদের ব্যাগেই থাকে সেফটি পিনার ক্লিপ। সো এই তো ইউজুয়াল জিনিসপত্রই, আনইউজুয়াল জিনিস ওরকম নাই, শুধু মনে হয় একটু শখ খাইছো একটা জিনিস দেখেই। হ্যাঁ হ্যাঁ, শখ খাওয়ার কিছু নাই, আই বিলিভ ইন গড, আমি এম এ বিলিভার। ও আমার আইল্যাশ। আচ্ছা আচ্ছা, এবারে র্যাপিড ফায়ার। আপনি প্রথম রানা ভাইয়ের প্রেমে পড়েছিলেন আপনার কোলে বসার পরে, ট্রু অর ফলস? ফলস। হ্যাঁ ফলস। ফলস। আচ্ছা, প্রথম তাহলে কিসে প্রেমে পড়ছি? পাহাড়ে যে আচ্ছা, কমিউনিকেশন বা কানেকশন স্টার্ট হইছে কোলে বসা পরে।
এই প্রথম একজন নায়িকা যে প্রেমে পড়েছে কোলে বসার পর কমিউনিকেশন স্টার্ট হয়েছে। হ্যাঁ কমিউনিকেশন স্টার্ট হয়েছে, ওকে বলতেছিলাম মানে যেখান থেকে হাসাহাসি শুরু হয়েছে আমাদের, আমি ওকে বলছি বলে কই বসবো জায়গা পাচ্ছি না, কোলে বসেন। তখন মানে আমি তো বলছি সার্কাস্টিক হয়তো, ও যে কোলে বসে পড়বে এটা আমিও বুঝি না, ও বোঝে না, সেটার কেউ বোঝে না, সবাই হা হা করে হেসে ওকে পচা টচা আমরা শেষ করে দিছি। যাই হোক দর্শক, আপনারা কিন্তু এই ঘটনা শুনে আবার যে কোনো মেয়েকে পছন্দ হলে যে কোলে বসে পড়েন না, তাহলে কিন্তু মারও খাইতে পারেন, পড়তেও পারেন। মানে মেয়ে যদি দয়ালু হয় বা থাকে না, যদি সবকিছু কি আপনার মতো হবে, যদি ফাট করে থাড়ায় থাপ্পড় দেয়, সিচুয়েশন যদি ভালো হয় তাহলে রিস্ক তো নিতেই হবে। তোমার কি মনে হয় ও রিস্ক নেয় নাই? ও আচ্ছা, সেটা হচ্ছে কথা। রিস্ক খায় তো ইশক খায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কেট স্নিকার্স নাকি হিল, হাই হিল কোনটা? স্নিকার্স। স্নিকার্স। মোশাররফ করিম নাকি শাকিব খান, কাকে কো আর্টিস্ট হিসেবে আপনার ফাটাফাটি লাগে? দুজনকেই। না না, দুজনকে, যে কোনো একজনকে বাছাই করতে হবে। আমি মোশাররফ ভাইয়ের সাথে আমার কাজ হয়েছে বেশি, সাকিব ভাইয়ের সাথে আমার কাজ হয়েছে কম। আচ্ছা, এই মুহূর্তে শাকিব খানের সাথে আপনি তো অলরেডি করেছেন অভিনয়, এই মুহূর্তে শাকিব খানের সিনেমায় যদি কো আর্টিস্ট হিসেবে আপনাকে অফার দেওয়া হয় তাহলে কি লুফে নেবেন? অবশ্যই, হয় না। আচ্ছা, ডিপ জলের সাথে আইটেম গার্লের অফার পেলে কি করবেন? দ্যাট কুড বি ইন্টারেস্টিং পোর্শন। হ্যাঁ করতেও পারি, মানে ধরেন যে কুতকুতি মাইয়া টাইপের যদি কোনো গান থাকে। আচ্ছা, মেকআপ নাকি উইদাউট মেকআপ লুক? উইদাউট মেকআপ, অনলি লিপস্টিক অর কাজল। বিয়ের পর কোন কথাটা সবচেয়ে বেশি শুনেন, আপা জিতছে না ভাই জিতছে? ভাই জিতছে। আলাদিনের চেরাগ পেলে কোন তিনটা জিনিস আপনি পরিবর্তন করতে চান? সবার মন, সবার হৃদয় থেকে ঘৃণা সরিয়ে সবার হৃদয়ে ভালোবাসা দিতে চাই, 1। 2 হচ্ছে সুন্দর সুন্দর গল্পে অ্যাক্টিং করতে চাই। 3 হচ্ছে যদি ঢাকা শহর থেকে পলিউশন কমায় ফেলতে পারতাম, যানজট কমায় ফেলতে পারতাম, নয়েজ কমাইতে পারতাম, সেগুলো কমায় ফেলতাম। কার সাথে ডেটে যাবেন অফার পেলে, অনন্ত জলিল নাকি জায়েদ খান? দুজনের সাথে যাব ডেটে। তাহলে দুজনের সাথে কিভাবে যাবেন? মানে রিকশায় তো জায়গা হবে না। দুজনের সাথে আর ইউ ম্যাড? আমি ওনাদের সাথে গেলে রিকশায় যাব, অবশ্যই মার্সিডিজ অর বিএমডব্লিউ অর এই টাইপের কিছুতে যাব। আচ্ছা, কোন জিনিসটা আপনি চুরি করতে চান এই 4 জন তারকার কাছ থেকে? ঠিক আছে, মন্দিরা, হার আইজ, ও বাঁধন আপু, আজমেরি হক বাঁধন, ওকেই চুরি করতে চাই আমি। ও ওয়াও, হার স্ট্রেংথ। অপু বিশ্বাস, অপুদির কাছ থেকে কি চুরি করতে চাই? হার স্কিন। ওকে। বুবলি, হার পার্সোনালিটি। ওকে, এবার রিউমার ছড়াবেন নিম্নোক্ত মানুষের সম্পর্কে। শাকিব খানের সম্পর্কে একটা রিউমার ছড়ান, হলুদ সাংবাদিকতা করেন। রিউমার? ও প্রথম দিন যেদিন সাকিব ভাইয়ের সাথে আমি সিন করতে গেছি, প্রথম আই ফেল্ট ভেরি নার্ভাস, মনে হয়েছে আমার কাছে ভেরি নার্ভাস, মনে হয়েছে আই উইল ফিল ভেরি নার্ভাস। পরে আই ফিল ভেরি কনফিডেন্ট। সাকিব ভাই, এটা কিন্তু রিউমার, সাকিব ভাই ফেল্ট ভেরি নার্ভাস। ওকে, মানে মৌসুমী হামিদের সাথে অভিনয় করতে গিয়ে শাকিব খান অনেক বেশি নার্ভাস হয়ে গেছে। রিউমার। রুনা খান, রিউমার, ওকে নিয়ে কি রুমার ছড়াবো? জামা কাপড় চুরি করে নিয়ে গেছেন। হ্যাঁ, ওর মানে এখনকার যে উত্তাপ ছড়ানো জামা, যে উত্তাপ ছড়ানো জামা না, উত্তাপ ছড়ানো বডি, ওটা চুরি করে নিয়ে যেতে চাই। ও সো সুইট। সর্বশেষ, আপনি নাকি অনেক মিথ্যা কথা বলেন, আজকে শোতে কি কি মিথ্যা কথা বলেছেন স্বীকার করে তারপর শেষ করেন। ভুলে গেছি কি কি মিথ্যা কথা বলছি, অবশ্যই বলছি, অনেকগুলা বলছি, কিন্তু মনে থাকে এই আসলে মিথ্যা কথা বলে ফেললে কি মনে থাকে? একটা বলেন। এই যে বয়স বললাম 34, এটা মিথ্যা? মিথ্যা না, হয়তো 1 মাস কম হবে নালে বেশি হবে, তাহলে তো মিথ্যাই হইলো, এক্সাক্ট তো অ্যাকুরেট তো বলতে পারি নাই। মৌসুমী আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং খুব মজা পেয়েছে, অনেক দিন পর একটা ইন্টারভিউ করে খুব সুন্দরভাবে কথাও বলতে পেরেছে, নিজের কথাগুলো শেয়ার করতে পেরেছে। আমার খুব ভালো লাগছে, অনেক দিন পর ফাইনালি আই এম গোইং টু বি ভাইরাল। ইয়েই, মনে হচ্ছে আমিও হয়ে যাব। আচ্ছা, যাই হোক, ওকে। সো এখন আপনার জন্য একটা গিফট আছে, যে এত কথা বললাম তো একটা গিফট না দিলে কেমন লাগবে না, মানুষ আমাকে খারাপ কথা বলবে, তাই না? তো আমাদের চারদিকের বিজনেস হেড আপনার জন্য একটা ছোট্ট গিফট হ্যাম্পার রেখেছে, প্লিজ। ওকে, নেওয়াজ ভাই, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ নেওয়াজ ভাই, থ্যাংক ইউ। দাঁড়ালে ফ্রেম আউট হয়ে যাবো, এই জন্য দাঁড়ানো উচিত ছিল আমার, তারপর সরি নেওয়াজ ভাই, থ্যাংক ইউ ফর দিস গিফট। থ্যাংক ইউ সো মাচ। এবং আমার খুব মন খারাপ হচ্ছে যে আমি উপস্থাপিকা, তাই আমি কোনো গিফট পাই না। এনিওয়েজ, উই ক্যান শেয়ার। ওকে, নো প্রবলেম। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। এন্ড দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি আপনাদের পুরো আয়োজন ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।